যুগের সাথে তাল মেলাতে গবেষণার পরিধি বাড়ানোর জন্য গবেষকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ ও গবেষণা প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। আধুনিক প্রযুক্তি, জ্ঞান ও গবেষণা দেশের টেকসই উন্নয়ন নিশ্চিতে সহায়তা করবে বলেও জানান প্রধানমন্ত্রী। খ্যাতনামা বিশ্ববিদ্যালয়, গবেষণাগার ও ইনস্টিটিউটে গবেষণা ও উচ্চশিক্ষা অর্জন করে জাতীয় পর্যায়ে যোগ্যতা সম্পন্ন বিজ্ঞানী, প্রযুক্তিবিদ ও গবেষক তৈরি করতে বঙ্গবন্ধু ফেলোশিপ প্রদান করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। 2010 সাল থেকে 17 সাল মেয়াদে প্রকল্পটিতে 85,95,50,000 টাকার ফেলোশিপ দেওয়া হয়। আগামী 5 বছরে আরও 250 গবেষককে ফেলোশিপ দেওয়ার লক্ষ্যে এবার 50 জনকে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নত বিশ্বের সাথে তাল মেলাতে বিজ্ঞান ও প্রযুক্তি খাত সহ সকল ক্ষেত্রে গবেষণা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। আমরা আমাদের যে অর্থনীতির যে আজকে আমরা উন্নতি করছি সেটা আমাদের টেকসই করতে হবে, আর সেদিকে লক্ষ্য রেখেই আমাদের একমাত্র গবেষণাই দিতে পারে আমাদের সেই পথ। আমরা যাতে আমাদের অর্থনীতিকে এবং প্রবৃদ্ধি অর্জনকে আমরা টেকসই করতে পারি, সে তার উপর যাতে আরও ব্যাপকভাবে গবেষণা হয় আর বিজ্ঞান ও প্রযুক্তি যাতে ব্যবহার হয় সেদিকে বিশেষভাবে আমরা দৃষ্টি দিয়েছি। যুদ্ধাপরাধী, সন্ত্রাস ও জঙ্গিবাদের লালন পালনকারীরা দেশের উন্নয়ন চায় না বলে মন্তব্য করেন তিনি। 75 থেকে 96 21 বছর আর 2001 থেকে 2008 এই 29 বছর যারা ক্ষমতায়, বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নের কোনো চিহ্ন তারা রাখতে পারেনি বা করেনি। আর যারা এখনো যেমন অগ্নিসন্ত্রাস করে মানুষ হত্যা করে, জঙ্গিবাদ সন্ত্রাসকে যারা লালন পালন করে, তারা দেশের উন্নতি চায় না। নতুন বিনিয়োগের জন্য ক্ষেত্র তৈরি করতে গবেষকদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। কোন কোন ক্ষেত্রে বাংলাদেশ আরো বেশি উৎকর্ষতা লাভ করতে পারে এবং কোথায় কোথায় আরো বেশি আমাদের বিনিয়োগ করা দরকার, সেইভাবেই বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। বাসের চাপায় পা হারানো রাসেলকে আজ বেলা 3টার মধ্যে ক্ষতিপূরণের আংশিক টাকা দেওয়ার জন্য গ্রিন লাইন পরিবহনকে নির্দেশ দিয়েছেন আদালত। গত 4 এপ্রিল বিচারপতি FRM নাজবুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ 10 এপ্রিলের মধ্যে রাসেল সরকারকে 50 লাখ টাকা দিতে সময় বেঁধে দিয়েছিল। গত বছরের 28 এপ্রিল যাত্রাবাড়িতে মেয়র হানিফ ফ্লাইওভারে গ্রিন লাইন পরিবহনের বাস চাপায় পা হারান প্রাইভেট কার চালক রাসেল সরকার। পরে গত বছরের 14 মে ক্ষতিপূরণ চেয়ে সাবেক সংসদ সদস্য আইনজীবী উম্মে কুলসুম হাইকোর্টে একটি রিট আবেদন করেন। রাসেলের বক্তব্য শোনার পর গত 12 মার্চ গ্রিন লাইন পরিবহনের ব্যাখ্যা শুনে হাইকোর্ট 2 সপ্তাহের মধ্যে 50 লাখ টাকা দিতে নির্দেশ দিয়েছিল। গ্রিন লাইন পরিবহন ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে গিয়েও বিফল হওয়ার পর হাইকোর্ট 10 এপ্রিলের মধ্যে অর্থ পরিশোধের সময় বেঁধে দেন। গত 1 বছর থেকে অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে আমার সাথে কোনো ধরনের যোগাযোগ করে নাই তারা। লাইনের যে মালিক হাজী আলাউদ্দিন সাহেব, উনি আমার পাশেই ছিল, আমার বাবার বয়স। তার মানবতার দিক থেকেও আমাকে জিজ্ঞেস করেন, বাবা তুমি কেমন আছো, তোমার শরীরের অবস্থা কেমন, আমার পাশে বসেছিল। গ্রিন লাইনের পক্ষের আইনজীবী, মাননীয় আইনজীবী মহোদয়, উনি যে 1 মাসের একটা সময় চেয়েছে, আইন আদালত ক্ষুব্ধ হয়ে বলছে এই মুহূর্তে এই আদেশটা দিতে পারবো না, আপনারা 2টা বা 3টার মধ্যে এসে তাকে যা কিছু হয় একটা ক্ষতিপূরণ দিয়ে 3টার মধ্যে আসেন, তখন দেখবো কি অবস্থা। তখন 3টা আদেশ হবে। মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা ATM আজহারুল ইসলাম ও সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ কায়সারের আপিল শুনানি 18 জুন। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চ শুনানির এই তারিখ দিয়েছেন। 2014 সালের 30 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 ATM আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় দেন। আর 2014 সালের 23 ডিসেম্বর সৈয়দ কায়সারকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। পরে 2015 সালের 29 জানুয়ারি আজহারুল ইসলাম ও সৈয়দ কায়সার খালাস চেয়ে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করেন। তাদের আপিলে ফাঁসি দণ্ড বহাল রাখার জন্য সর্বোচ্চ আইনি লড়াই করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আগে শুরু হবে ATM আজহারুল ইসলামের মামলাটি আগামী জুন মাসের 18 তারিখ থেকে। আমরা আমাদের সাধ্যমতো অন্যান্য মামলার ব্যাপারে যেরকম প্রস্তুতি গ্রহণ করেছি, এই মামলার ব্যাপারেও আমরা অনুরূপ প্রস্তুতি গ্রহণ করব।
ফেনীর অগ্নিদগ্ধ মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহানের শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন। তিনি জানান, শ্বাস প্রশ্বাসের সুবিধার জন্য নুসরাতের গতকাল অস্ত্রোপচার করা হয়েছে, তবে নুসরাতকে এখনই সিঙ্গাপুরে নেওয়ার মতো অবস্থা নেই। মঙ্গলবার রাতে নুসরাতের শারীরিক অবস্থার বিষয়ে সিঙ্গাপুরের ন্যাশনাল হাসপাতালের চিকিৎসকদের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলা হয়েছে। পরবর্তীতে তার অবস্থার উন্নতি হলে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। নুসরাতের শরীরের 80% পুড়ে গেছে। এদিকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টার মামলায় এক নারীসহ 9 জনকে আটক করা হয়েছে ও 4 জনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। আগের থেকে খুব বেশি ইমপ্রুভও হয়নি, খারাপও হয়নি, একই স্টেবল। এখন আমরা যেটা মনে করছি যে এখন যে কন্ডিশন আরেকটু হয়তো ইমপ্রুভ হইতে পারে, তখন ট্রান্সপোর্ট করার চিন্তা কিংবা অন্য কোনো কথা বলা যেতে পারে। ফেনীতে নুসরাতকে পুড়িয়ে মারার চেষ্টা মামলার প্রধান আসামি মাদ্রাসার অধ্যক্ষ ASM সিরাজউদ্দৌলার 7 দিন এবং অন্য 2 আসামির 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে মামলার প্রধান আসামি ASM সিরাজউদ্দৌলা সহ 3 জনকে ফেনী জেলা জজ আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত শুনানি শেষে অধ্যক্ষ ASM সিরাজউদ্দৌলার 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। এছাড়া এজাহারভুক্ত আসামি আফসার উদ্দিন এবং মাদ্রাসার ছাত্র আরিফুল ইসলামের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। এর আগে গতকাল আরও 4 আসামির 5 দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। এদিকে হত্যা চেষ্টা মামলাটি তদন্তের জন্য PVI-তে হস্তান্তর করা হয়েছে। এছাড়া ফেনীর সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে হস্তান্তর করা হয়েছে। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টার সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে রংপুর ও গাইবান্ধায় মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। আজ সকালে নগরীর প্রেস ক্লাবের সামনে ছাত্র ফ্রন্টের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, পরিকল্পিতভাবে নুসরাতকে হত্যার চেষ্টা করা হলেও এখন পর্যন্ত আসামিরা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। ঘণ্টাব্যাপী মানববন্ধনে নুসরাতের সুচিকিৎসা সহ আসামিদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়। এদিকে নুসরাতের ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে গাইবান্ধার ডিবি রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আয়োজিত এই বিক্ষোভ মিছিলে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচারের নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে সরকার পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। সকালে সচিবালয়ে অ্যাডকোর বৈঠকে তিনি একথা জানান। সারা বিশ্বে এবং পাশের দেশেও ডিজিটাইজেশন হয়ে গেছে টেলিভিশন চ্যানেল কেবল অপারেটরদের, যারা এই ট্রান্সমিশনটা আনে। কিন্তু আমাদের দেশে এখনো সেটা হয়ও নাই এবং কোনো সময় বেঁধে দেওয়া হয়নি। এবং এটা নিয়ে আমরা অনেকবার বলেছি, বিগত যখন আমাদের বিগত তথ্যমন্ত্রী ছিল তখনও আমরা এটা নিয়ে কথা বলেছি, কিন্তু এই ব্যাপারে কোনো রকম অগ্রগতি হয় নাই। ডিজিটাল করলে 3টি উপকার হবে। একটি উপকার যে সরকার জানবে যে কতগুলো চ্যানেল, কতগুলো কানেকশনস আছে এবং সরকার রেভিনিউ পাবে। দ্বিতীয়, যে যারা দর্শক তারা অত্যন্ত ক্লিয়ার পিকচার পাবে। আর আমরা যারা চ্যানেলে, যারা ইলেকট্রনিক মিডিয়ার যারা উদ্যোক্তা আছে, তারাও কিন্তু এখান থেকে পে চ্যানেল হিসাবে তারাও কিন্তু এখান থেকে সুবিধা হবে এবং তার ফলে একটা প্রতি মাসে একটা ফিক্সড ইনকাম এই চ্যানেলগুলো পাবে, যার ফলে চ্যানেলগুলো চালাতে যেমনিভাবে সুবিধা হবে এবং এই চ্যানেলগুলো আরও উন্নয়ন করতে কিন্তু সুবিধা হবে। বিদেশি চ্যানেলে শুধুমাত্র বাংলাদেশি বিজ্ঞাপন নয়, আইন অনুযায়ী কোনো ধরনের বিজ্ঞাপন দেখাতে পারে না। এই আইন যে শুধু আমাদের দেশে আছে তা নয়, আমাদের দেশে আইন লঙ্ঘন করে এটি করা হচ্ছিল। আমরা শুধুমাত্র আইন বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করেছি। স্বপ্নধারার সৌজন্যে ডিবিসি সংবাদে আরও থাকছে। সাভারের বিরুলিয়ায় তুরাগ তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে চলছে BIWT এর অভিযান। মাওয়া প্রান্তে পদ্মা সেতুতে বসানো হলো আরেকটি স্প্যান। 2 প্রান্তে বসানো 10টি স্প্যানের মধ্য দিয়ে দৃশ্যমান হলো সেতুর 1.5 কিলোমিটার অংশ। দুপুরে মাওয়া প্রান্তের 13 ও 14 নম্বর পিলারে স্থায়ীভাবে বসানো হয় স্প্যানটি। মাওয়া প্রান্তে স্থায়ীভাবে বসানো প্রথম স্প্যান হলো এটি। সকালে মাওয়ার কুমারভোগের কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি পিলারের কাছে নেওয়া হয়। এ পর্যন্ত জাজিরা প্রান্তে পদ্মা সেতুর 8টি স্প্যান বসানো হয়েছে। এতে জাজিরা প্রান্তে সেতুর 1200 মিটার দৃশ্যমান হয়েছে। পদ্মা সেতুতে মোট 42টি পিলারে বসানো হবে মোট 41টি স্প্যান।
শুধু মাদক পরিবহনের জন্য কাভার্ড ভ্যান নামিয়েছে চোরা কারবারিরা। ড্রাইভিং সিটের নিচে বসানো হয়েছে এই বিশেষ বাক্স। ডিম সহ বিভিন্ন পণ্য পরিবহনের আড়ালে ওই বাক্সে গাঁজা ও ইয়াবা সরবরাহ করছে চক্রটি। সম্প্রতি গোয়েন্দাদের জালে গাড়িসহ চালক ও সহকারী ধরা পড়ার পর বেরিয়ে এসেছে এসব তথ্য। মাদকের সন্ধানে চলছে তল্লাশি। একের পর এক গাড়িতে হানা দিচ্ছেন গোয়েন্দারা। এর মধ্যেই নম্বরবিহীন নতুন একটি কাভার্ড ভ্যান থামিয়ে চলে তল্লাশি। ডিমের খাঁচা ছাড়া মিলল না আর কিছু। কিন্তু গাড়িটির চালক আর সহকারীর আচরণে বাড়তে থাকে সন্দেহ। ড্রাইভিং সিটে তল্লাশির সময় উৎকট ঘ্রাণ পান গোয়েন্দারা। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মাদক থাকার কথা স্বীকার করেন চালক, কিন্তু কোথায়? গাড়ির নিচ দিয়ে ড্রাইভিং সিটের দিকে ঢুকে পড়েন চালক ও সহকারী। সেখানে বিশেষ কায়দায় বসানো বাক্স থেকে বের করে আনেন মাদকের প্যাকেট। উদ্ধার হয় ৭৪ কেজি গাঁজা। কার কাছে যাবে বলে নাই, এটা তারা ফোনে ফোনে দেয়। আমি ৫-১০ হাজার টাকা পাই। যার গাড়ি না ওনারা করছে আর কি। গাড়ির মালিক মানে আমি চিনি না, মানে আমি আসছি ওদের সাথে আর কি। গোয়েন্দারা জানান, পণ্যের আড়ালে মাদক পরিবহনের জন্য বিশেষভাবে তৈরি এই কাভার্ড ভ্যানটি নামানো হয়েছে ১ মাস আগে। বিশেষ কৌশলে তারা সিটের নিচে এবং বক্সের সামনের অংশটাতে এমনভাবে নিচ দিয়ে বানানো হয়েছে, আমরাই বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম যে এটার ভিতরে আসলে মাদক আছে কিনা। গাড়িটা বানানোই হয়েছে মাদক ব্যবসা করার জন্য, মাদক বহন করার জন্য। গাড়ির মালিক ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা রাজীব নামের মাদক ব্যবসায়ী। ধরা পড়ার আগে শুধু এই গাড়িটিতেই গন্তব্যে পৌঁছে দেয়া হয় ইয়াবা ও গাঁজার ৫টি চালান। প্রতি চালানে মুনাফা হয় ৩ থেকে ৫ লাখ টাকা। রাজীব নামে একটা লোক তাদেরকে বর্ডার এলাকা থেকে এটা লোড করে দিয়েছেন এবং রাজীবের গাড়ি বলে তারা আমাদের কাছে স্বীকার করেছেন। ঢাকা শহরের গাজীপুরে এবং কেরানীগঞ্জে এবং উত্তরবঙ্গের বগুড়া, রাজশাহী, আপনার জয়পুরহাট, দিনাজপুর এই অঞ্চলগুলিতে মাদক পরিবহন করে দিয়ে থাকে। মাদক পরিবহনের জন্য তৈরি এই ধরনের আরও গাড়ির সন্ধানে অভিযান জোরদারের কথা জানান গোয়েন্দারা। নাদিম মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের ভেরিফাইড ফেসবুক পেজে দুটি ভিডিও নিয়ে কৌতূহলের সৃষ্টি হয়েছে। বলা হচ্ছে, বিভিন্ন মানুষের দরজায় আসছেন তিনি, কিন্তু কি নিয়ে আসছেন খোলাসা করছেন না। নিকটজনেরা বলছেন, সোহেল তাজ ছাড়া কারো কাছে এই বিষয়ে পরিষ্কার তথ্য নেই। গেল 15 ফেব্রুয়ারি নিজের ফেসবুক পেজে এই ভিডিওটি পোস্ট করেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। ভিডিওটির শুরুতে দেখা যাচ্ছে তিনি যে কক্ষ থেকে বের হচ্ছেন সেখানে বাংলাদেশের মানচিত্রের বিভিন্ন স্থানে কাগজ সেঁটে রাখা হয়েছে। এরপর যে বাড়িটির দরজায় টোকা দিচ্ছেন সেটি কোনো উচ্চবিত্তের বাড়ি। একই বিষয় নিয়ে নিজের দ্বিতীয় ভিডিওটি পোস্ট করেন গত ৩ এপ্রিল। সেখানে দেখা যাচ্ছে তিনি একেবারে নিম্নবিত্তের বাড়ির দরজায় টোকা দিচ্ছেন। পোস্টে লিখেছেন, পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন আপনার দরজায় টোকা পড়তে পারে। হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর কারণ ব্যাখ্যা করে সকলকে হেলমেট পরে মোটরসাইকেল চালানোর আহ্বানও জানান। ভিডিও দুটি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। তবে সকলের কৌতূহল, আসলে কি নিয়ে কাজ করতে চান সোহেল তাজ। ভিডিও দুটিতে কয়েক হাজার কমেন্ট পড়েছে। শুভকামনা জানানোর পাশাপাশি অনেকেই কৌতূহল প্রকাশ করেছেন, কেউ বা তার এলাকায় যাওয়ার আহ্বানও জানিয়েছেন। তবে সকলেই মনে করছেন জাতীয় বা সামাজিক সমস্যা নিয়েই কাজ করতে চান তিনি। এ নিয়ে সোহেল তাজের নিকটজনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলছেন, বিষয়টি সোহেল তাজ ছাড়া আর কেউই জানেন না। তবে ইদানিং তিনি ঘন ঘন দেশে আসছেন। বর্তমানে বিদেশে রয়েছেন, চলতি মাসেও তার দেশে আসার কথা রয়েছে। বিকাশ বিশ্বাস, ডিবিসি নিউজ, ঢাকা। একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। সাভারের বিরুলিয়ায় তুরাগ নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলছে। বিআইডব্লিউটিএর এই কার্যক্রমের ২৬তম দিন ও তৃতীয় ধাপের দ্বিতীয় দিন আজ সকালে এইচবি ট্রেডার্স নামে বালু ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদের মাধ্যমে শুরু হয় অভিযান। গতকাল একই স্থানে ২৯টি ছোট বড় স্থাপনা উচ্ছেদ করা হয়। গত ২৯শে জানুয়ারি থেকে বুড়িগঙ্গা ও তুরাগ তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করে বিআইডব্লিউটিএ। কামরাঙ্গীর চর থেকে পানগাঁও পর্যন্ত বুড়িগঙ্গা ও তুরাগ নদের দুই তীরে ১২ কিলোমিটার অংশে ৯০৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদের
টার্গেট থাকলেও অসংখ্য অবৈধ স্থাপনা মেলে, ফলে অভিযানের মেয়াদ ও সময় দফায় দফায় বাড়ানো হয়। দর্শক, বিরুলিয়ার তুরাগ তীরে চলছে বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযান। সেখানে এখন আছেন সহকর্মী জুয়েল থিওডেনিয়াস, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জুয়েল থিওডেনিয়াস, আমাদের জানাবেন সকাল থেকে এখন পর্যন্ত যে উচ্ছেদ কার্যক্রম চালানো হয়েছে সব মিলিয়ে কতটুকু অগ্রগতি হয়েছে? ইব্রাহিম, সকাল 10টায় শুরু হওয়া এই উচ্ছেদ অভিযান এখন যে পর্যায়ে এসছে, এই মুহূর্তে অ্যাগ্রোভিটা লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের সবুজ বেষ্টনী গড়া একটি জায়গা তারা দখল করেছিল মাটি ভরাট করে, সেটি কিন্তু এখন উচ্ছেদ কার্যক্রম চলছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, দর্শকও দেখতে পাচ্ছে যে এক্সক্যাভেটর, যেটা এক্সক্যাভেশন মেশিন, সেটি দিয়ে আসলে যে সবুজ বেষ্টনী গড়ে তোলা হয়েছিল সেই গাছগুলো দিয়ে একটা ট্রেন বা একটা চল আছে যে যারা অবৈধ দখল করে সেই জায়গাটাকে বেষ্টনী বা বেড়া দিয়ে ঘেরার জন্য, ঘিরে রাখার জন্য কিন্তু গাছের ব্যবহার করা হয়। সেই গাছগুলো আসলে ভেঙে ফেলা হচ্ছে। এই গাছগুলো ভেঙে ফেলার পর এখানকার যে মাটি এবং বালুগুলো থাকবে সেগুলো নিলামে তোলা হবে এবং যে গাছগুলো আছে সেগুলো নিলামে তোলা হবে। এরপরে আসলে এখান থেকে এই মাটি এবং বালু অপসারণের কাজটি করা হবে। তো এই যেটা চলছে, এই স্থানটি আসলে পঞ্চবটি। আমি আগের বার বলেছিলাম বিরুলিয়া, সেটি আমি সংশোধন করে বলছি, এটা সাভারের পঞ্চবটি এলাকা। এই পঞ্চবটি এলাকাতেই আজকে বিকেল 5টা পর্যন্ত অবসান করা হবে যতটুকু পারা যায়। এবং এই এলাকার সামনে কিন্তু শিল্প এলাকা, মানে ছোটখাটো শিল্প এলাকা বলতে পারে। এখানকার অনেকগুলো কারখানার মতো করে আছে, বিশেষ করে রেডিমিক্সের যে কারখানা সেটি কিন্তু বেশি। তো আজকে বিকেলে হয়তো তারা চেষ্টা করবেন ধরতে, না হলে আগামীকাল থেকে আসলে এখানে অনেকগুলো যে রেডিমিক্সের কারখানাগুলো আছে সেটি তারা উচ্ছেদ করবেন এবং নিয়ম মতো আসলে যে যন্ত্রপাতি সরঞ্জাম, মাটি বালু যাই থাকবে তারা নিলামে তুলবেন এবং পরবর্তীতে অপসারণের কাজটি করবেন। ইব্রাহিম। জুয়েল থিওডেনিয়াস, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সর্বশেষ তথ্য জানানোর জন্য। জুয়েল থিওডেনিয়াস জানাচ্ছিলেন উচ্ছেদ অভিযানের খবর। ভুল আসামি হয়ে 26 মামলায় প্রায় 3 বছর কারাগারে থাকার পর জামিনে মুক্তি পাওয়া পাটকল শ্রমিক জাহালম এখন কেমন আছেন তা আগামী বুধবার তার কাছ থেকেই জানবেন হাইকোর্ট। এর আগে জাহালমকে আটক ও কারাবাসের ঘটনার বিষয়ে হলফনামা আকারে দেয়া দুদকের বক্তব্য সম্বলিত প্রতিবেদন গত 6 মার্চ শুনানির জন্য হাইকোর্টে তোলা হয়। সেই সাথে জাহালমের বিরুদ্ধে দুদকের দায়ের করা সব মামলার প্রাথমিক তথ্য বিবরণী, অভিযোগপত্র সহ যাবতীয় নথি দাখিল করতে বলে 10 এপ্রিল এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করেন। সে ধারাবাহিকতায় আজ বিষয়টি শুনানির জন্য এলে দুদকের পক্ষ থেকে সময়ের আবেদন করা হয়। এরপর বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে শুনানির জন্য আগামী বুধবার দিন ধার্য করেন। রাজধানীর ডেমরার ডগাইর এলাকায় নূরে মদিনা মাদ্রাসার ছাত্র মুনির হোসেনকে হত্যার ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর সাইনবোর্ড মালিটোল এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন আব্দুল জলিল হাদি, মোহাম্মদ আকরাম ও আহমেদ শফি। এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করে পুলিশ। তারা জানায়, গত রবিবার নিখোঁজ হন শিশু মুনির হোসেন। পরে নিখোঁজ শিশুর স্বজনরা ডেমরা থানায় জিডি করেন। রবিবার রাতেই মুনিরের বাবার কাছ থেকে 3 লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরদিন পুলিশ মসজিদুল আয়েশা থেকে মুনিরের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুনিরকে হত্যার কথা স্বীকার করেছে বলে জানানো হয়েছে। আসামি 3 জন আমাদের কাছে তাদের এই ঘটনার পুরো দায় স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছে। যে সমস্ত আলামত দিয়ে ওই বাচ্চাটাকে হত্যা করা হয়েছে এবং যে মোবাইল দিয়ে ফ্যামিলির কাছে টাকা চাওয়া হয়েছে, এই বিস্তারিত আলামতগুলো আমরা সংগ্রহ করেছি। নরসিংদীতে একজন আইনজীবীর 5 দিন ধরে নিখোঁজের ঘটনায় মানববন্ধন করেছেন জেলা আইনজীবী সমিতি ও এলাকাবাসী। সকালে শহরের পশ্চিম ব্রাহ্মণদী এলাকায় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কয়েকশো আইনজীবী ও স্থানীয়রা অংশ নেন। এ সময় নিখোঁজ আইনজীবী মোহাম্মদ শাহজাহান এতমাদারকে দ্রুত ফেরত পাওয়ার দাবি জানান তারা। গত শনিবার রাতে পশ্চিম ব্রাহ্মণদী এলাকায় নিজ চেম্বার থেকে বাড়ি ফেরার পথে অপহরণ করা হয় তাকে। পরের দিন তার ছেলে বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় সাধারণ ডায়েরি দায়ের করেন, কিন্তু নিখোঁজের 5 দিন পরও পুলিশ তার কোনো খোঁজ পায়নি।
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে রাজশাহী ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি। এদিকে কর্তৃপক্ষের বেঁধে দেওয়া নির্ধারিত সময়ে হল ত্যাগ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে ছাত্ররা ও বুধবার সকাল 10টার মধ্যে ছাত্রীরা হল ত্যাগ করেন। এর আগে মঙ্গলবার সকালে কঙ্কাল বিক্রির জেরে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত 8 শিক্ষার্থী আহত হন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হল ত্যাগের নির্দেশ দেয় কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ডাক্তার ফারহানা এক বিজ্ঞপ্তিতে অনির্দিষ্টকালের জন্য শিক্ষার্থীদের হল বন্ধ, ডিপ্লোমা কোর্সের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেন। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীন বিএসসি কোর্সের পরীক্ষা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হবে। বয়স ও সামাজিক বাধা উপেক্ষা করে ছেলের সঙ্গে এসএসসি পরীক্ষা দিয়ে আলোচিত হন মলি রানী। 2017 সালের এসএসসি পরীক্ষায় ছেলের চেয়েও ভালো ফলাফল করেন তিনি। নাটোরের বাগাতিপাড়ার 37 বছর বয়সী এই নারী এবার অংশ নিচ্ছেন এইচএসসি পরীক্ষায়। নবম শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় বিয়ে হয় মলি রানীর। নানা প্রতিবন্ধকতায় বন্ধ হয়ে যায় পড়াশোনা, কিন্তু ছেলেকে পড়াতে গিয়ে অনুভব করেন শিক্ষার প্রয়োজনীয়তা। এরপর স্বামী সন্তানের সঙ্গে পরামর্শ করে ভর্তি হন বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে। 2017 সালের ভালো ফলাফল করে আগ্রহ আরও বেড়ে যায় মলি রানীর। পাশে পান স্বামী সন্তান সহ পরিবারের সবাইকে। ইচ্ছা তো আছে অনার্স করব। আমি আমার সমাজ, সংসার সবকিছু সামলে যে নিজের একটা যে ভিতরে যে মানে আবেগ বা ইচ্ছা আছে, এটাকে আমি অবশ্যই পূরণ করতে পারবো। এবার কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাগাতিপাড়ার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট কেন্দ্রে এইচএসসি সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন মলি রানী কুণ্ডু। ছেলে মৃন্ময় কুণ্ডু তার মায়ের সাফল্যে গর্বিত। তিনিও চান তার মা আরও এগিয়ে যাক, যাতে তিনি গর্ব করে বলতে পারেন তার মা একজন শিক্ষিত নারী। চাকরি বা এরকম কোনো মতামত পাওয়া যায়, সে অবস্থাতে আমরা বাড়ি থেকে সবাই রাজি। আমি আর আমার মা যেন একসাথে এইভাবে লেখাপড়া চালিয়ে যেতে পারি, আর আশা করব মা যেন অনেক শিক্ষিত হয়। পরিবারের সদস্যরাও তার এই সাফল্যে গর্বিত। তারাও চান মলি যেন শেষ করেন পড়াশোনা। মেয়েরা যেভাবে পরিশ্রম করে সংসার করে সবকিছু করেও যে লেখাপড়াতে এগিয়ে যাচ্ছে, সেটা খুবই একটা প্রশংসনীয় বিষয়। মলি রানী হবেন পিছিয়ে পড়া নারীদের অনুপ্রেরণা, এমনটাই আশা করেন এলাকাবাসী। মলি রানীর মতো যেসব মায়েরা এখনো অশিক্ষিত আছে, এখনো অন্ধকার জগতে আছে, তারা আলোর জগতে ফিরে আসুক। ডিবিসি নিউজ ডেস্ক। স্বপ্নধারার সৌজন্যে ডিবিসি সংবাদে আরও থাকছে। ভারতের লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু কাল, চলছে ব্যাপক প্রচারণা। দিনাজপুরে নাব্য হারানো নদীগুলো এখন আবাদি জমিতে পরিণত হয়েছে। ভারতের একতরফা পানি নিয়ন্ত্রণ আর দীর্ঘদিন ধরে খনন না করায় জেলার 19টি নদী এখন পানিশূন্য। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে নদী সংযুক্ত খাল খনন প্রক্রিয়া শুরু হয়েছে এবং নদী খননের একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। জায়গাটিতে যে একসময় নদী ছিল তার প্রমাণ এই সেতু। বর্ষায় কিছুটা পানি থাকলেও শুষ্ক মৌসুমে পুরো নদী আবাদি জমিতে পরিণত হয়। একসময় নদী পাড়ের এসব জমিতে সেচ দেয়া হতো নদীর পানি, আর এখন নদীর জমিতে আবাদ করা ফসলের সেচ দেয়া হয় গভীর অগভীর নলকূপের সাহায্যে। দিনাজপুরের ওপর দিয়ে প্রবাহিত পুনর্ভবা, আত্রাই, গর্ভেশ্বরী, ঢেপা, করতোয়া, তুলাই, ইছামতি, কাকড়া, ছোট যমুনা সহ সব নদীর উৎস ভারতে। রেগুলেটরি গেট সেদেশে থাকায় এসব নদী পানিশূন্য হয়ে পড়েছে। এর সঙ্গে যোগ হয়েছে অনাবৃষ্টি। বৃষ্টি হলেই নদী ভর থাকে, আর বৃষ্টি নাই, নদী শুকিয়ে যায়। 2000 সালের পর থেকে আমরা দেখতেছি আমাদের নদীতে কোনো পানি থাকে না। পানি তো 2 মাস 3 মাস থাকে, আর এখন তো শুকান গোটা দাদা হয়ে গেছে। দিনাজপুরের বড় দুটি নদী পুনর্ভবা ও আত্রাইয়ে পানি প্রবাহ সারা বছরই কম বেশি থাকে। 2004 সাল পর্যন্ত পানি প্রবাহ ছিল 1.77 থেকে 80 কিউসেক পর্যন্ত, কিন্তু 2013 সালের পর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত এই দুটি নদীর পানি প্রবাহ পুরোপুরি বন্ধ থাকছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন নদী সংযুক্ত 14টি খাল খনন শুরু হয়েছে। আরেকটি প্রকল্প চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। দিনাজপুরের পূর্ব দিকে আপনার আত্রাই থেকে বের হয়ে আসা গর্ভেশ্বরী, পশ্চিমে পুনর্ভবা এবং পুনর্ভবার সাথে ঢেপা কানেক্টেড, ঢেপার সাথে ছোট ঢেপা, এই নদীগুলোকে খননের আওতায় নিয়ে আসার জন্য আমরা 2017 সালে বন্যা পরবর্তীতে আমরা একটি কারিগরি কমিটি গঠন করি। নদীমাতৃক দেশ হিসেবে বাংলাদেশের পরিচয় ধরে রাখতে হলে নদী রক্ষায় সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
ডিবিসি নিউজ ডেস্ক। টানা দরপতনের ধারাবাহিকতায় সপ্তাহের তৃতীয় কার্যদিবসও সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে ঢাকার পুঁজিবাজারে। সকাল 10:30টায় লেনদেন শুরুর পর থেকেই সূচকের পতন হতে থাকে। ডিএসইতে 11টার কিছু আগ দিয়ে বাজার কিছুটা ঘুরে দাঁড়াতে শুরু করে, তবে এর ঠিক আধা ঘন্টা পরে আবারও দরপতন শুরু হয়। এই মুহূর্তে নিম্নমুখী অবস্থানে আছে প্রধান সূচক ডিএসইএক্স, বাছাই সূচক ডিএসই30 এবং সরিয়া ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর শেয়ারের সূচক ডিএসইএস। এখন পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় 200 কোটি টাকা। আজ বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডেরই দাম কমেছে। পুঁজিবাজার বিশেষজ্ঞরা বলছেন, বাজারে ভালো কোম্পানি এলে পরিস্থিতির উন্নয়ন হতে পারে। কিছু ভালো কোম্পানির শেয়ার আনো, ওই কর্পোরেট ইনকাম ট্যাক্সে যে সামনেতে বাজেটে প্রপোজাল যাচ্ছে, কর্পোরেট ইনকাম ট্যাক্স অন্তত লিস্টেড কোম্পানিগুলোর ক্ষেত্রে কমায় দেয়, 5% কমায়, ভালো কোম্পানি আসবে, লিস্টিংয়ে আসবে। আরেকটা হচ্ছে ওই যে স্পন্সর এবং ওই প্লেসমেন্ট শেয়ার, লক্ষ লক্ষ শেয়ার বিক্রি করছে। সংবাদ এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। স্বাগত আরো একবার, দেখছেন ডিবিসি সংবাদ। বাংলা নববর্ষ উপলক্ষে চাঙা দেশি পোশাকের বাজার। এবারে কয়েক হাজার কোটি টাকার পোশাক বাণিজ্য হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। দেশি পোশাকের প্রতি ক্রেতাদের এই আগ্রহ ঈদ সহ অন্যান্য উৎসবেও বজায় থাকবে বলে আশা ফ্যাশন ডিজাইনারদের। 12 মাসে 13 পার্বণ উদযাপনকারী উৎসবপ্রিয় বাঙালির দোরগোড়ায় করা নাড়ছে পহেলা বৈশাখ। বাংলা নতুন বছরকে বরণ করে নিতে প্রস্তুতিতে ব্যস্ত নগরবাসী। উৎসব প্রস্তুতির বড় একটি অংশ জুড়ে থাকে পোশাক। বৈশাখ মানেই লাল সাদা এই বৃত্তের বাইরে এসে ফ্যাশন প্রেমীরা এবারে ঝুঁকেছেন বর্ণিল রঙের দিকে। যুগল পোশাক, দল বেঁধে একই রকম পোশাকের ফ্যাশন চলছে বলে জানালেন ডিজাইনাররা। মিক্স ম্যাচের একটা সময় আসছে, কারণ এখন একদম 3 পিস আমরা খুব কম মিলিয়ে দিই। এখন আমরা যেমন কামিজের সাথে স্কার্টটা খুব চলছে। আমরা কিন্তু অনেক এরকম অর্ডার পাই যেগুলো আসলে একরকম, হয়তো একটা স্কুলের সব টিচাররা একরকম পড়বে, হয়তো একটা ফ্রেন্ড সার্কেলে একরকম পড়বে, হয়তো একটা কমিউনিটির একরকম পড়বে। এইটা একটা আবার ঈদ থেকে আলাদা। ঈদসহ অন্যান্য উৎসবে বিদেশি পোশাকের সাথে প্রতিযোগিতায় পিছিয়ে থাকলেও বৈশাখে বাজারটা একেবারেই দেশীয় কাপড়ের দখলে। বছর জুড়ে ক্রেতাদের এই আগ্রহ থাকলে দেশি পোশাকের খাতের দৈন্যতা কাটবে বলে প্রত্যাশা ডিজাইনারদের। বৈশাখকে ঘিরে অনেক বেশি লোকাল ফ্যাব্রিক, মানে দেশীয় জিনিস কেনার একটা অসম্ভব অন্যরকম আর্ট থেকে ক্রেতারা কিন্তু মার্কেটে ঘুরছেন। কোনোভাবেই অন্যান্য দেশি ইম্পোর্টেড জিনিসের প্রতি তারা যাচ্ছেন না। দেশের মানুষের ক্রয় ক্ষমতা বাড়ার পাশাপাশি বৈশাখে উৎসব ভাতা চালু হওয়ায় অর্থনীতিতে গতি এসেছে বলে মনে করেন ব্যবসায়ীরা। গত বছর আমাদের এখানে 1600 কোটি টাকার মতো একটি ছিল, হ্যাঁ, আর এবার আসলে ধারণা করা হচ্ছে এটি 1700 থেকে 750 কোটি টাকার মতো। হয়তো বাজারটি আমরা আশা করি যে একটু বেশি ভালো হবে, কারণ রাজনৈতিক স্থিতিশীলতা এবং সামগ্রিক পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো। অনলাইনে আর নামি দামি বুটিক হাউসের পাশাপাশি ফুটপাতেও চলছে বৈশাখী কেনাকাটা। স্বাদ আর সাধ্যের মেলবন্ধন ঘটিয়ে যে যার পছন্দ মতো পরিকল্পনায় ব্যস্ত নতুন বর্ষবরণের। ফাহমিদা শম্পা, ডিবিসি নিউজ, ঢাকা। প্রবাসেও বাঙালিরা বরণ করবেন বাংলা নববর্ষ, আর অস্ট্রেলিয়ার সিডনিবাসী বাঙালির কাছে পৌঁছে যাবে মঙ্গল শোভাযাত্রার বাহারি মুখোশ। যশোরের চারু পিঠে তৈরি হচ্ছে সেই মুখোশ। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাহবুব জামাল শামীম ও ছাত্ররা এখন ব্যস্ত সেই মুখোশ নিয়ে। 1985 সালে চারুপীঠ আর্ট অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট যশোরে ইতিহাস সৃষ্টি করেছে। তারই ধারাবাহিকতায় আরেকটি অধ্যায়ের সূচনা করল প্রতিষ্ঠানটি। অস্ট্রেলিয়ার সিডনিতে এই প্রথম পাঠানো হচ্ছে চারুপীঠের তৈরি মুখোশ। সেখানে বসবাসরত প্রবাসীরা কিছুটা হলেও দেশি হাওয়ায় নববর্ষ বরণের সুযোগ পাবেন। মাহবুব জামাল শামীমের তৈরি মুখোশে বাংলাদেশের মতো করেই মঙ্গল শোভাযাত্রা উদযাপন করা হবে। সেখানে তৈরি করা হয়েছে রাজা, রানী, দৈত্য, পেঁচা, গরু, ফুল, পাখি, পুতুল সহ নানা ধরনের মুখোশ। আমাদের মুখোশ এবার প্রথম অস্ট্রেলিয়ায় যাচ্ছে, তার জন্য আমরা খুবই আনন্দিত। বৈশাখের এই কাজ করতে পেরে আমি খুব আনন্দিত এবং আমার খুব ভালো লাগতেছে। এদিকে প্রবাসের শোভাযাত্রা মুখোশ পাঠানোর উদ্যোগে খুশি স্থানীয়রা। পয়লা বৈশাখের যে আমেজ সেটা অলরেডি শুরু হয়ে গেছে এবং আমাদের মনের ভিতরে এটা চলে এসেছে। চারুপীঠে আসলে ভালো লাগে যে হ্যাঁ বৈশাখ খুব সামনে। এই কাজের মাধ্যমে এদেশের সংস্কৃতিকে বিশ্বে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন চারুপীঠ অধ্যক্ষ। টেলিফোন করলো যে শামীম ভাই 400 মুখোশ পাঠান, তা আমরা 100 মুখোশ ওদের জন্য এই
তৈরি করে সমস্ত রেডি করা হয়ে গেছে। পহেলা বৈশাখ উপলক্ষে মোট 400টি মুখোশ তৈরি করেছে চারুপীঠ। এর মধ্যে যশোরের জন্য 300টি আর সিডনিতে পাঠানো হবে 100টি। ডিবিসি নিউজ ডেস্ক। জাটকা সংরক্ষণের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা ভেঙে চাঁদপুরের পদ্মা মেঘনা ইলিশ ধরছেন জেলেরা। সামনে পহেলা বৈশাখ বলে অন্যান্য সময়ের চেয়ে ইলিশের দাম বেশি পাওয়ায় তাই নিষেধাজ্ঞা কোনো কাজে আসছে না। বাংলা নববর্ষ সামনে রেখে চাঁদপুরের মেঘনা নদীতে ইলিশ ধরতে ব্যস্ত জেলেরা। মাঝারি আকারের এক একটি ইলিশ বিক্রি হচ্ছে 1500 টাকা থেকে 2000 টাকায়, আর 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 4 থেকে 5000 টাকা করে। অন্যান্য সময়ের চেয়ে কয়েক গুণ বেশি দাম পাওয়া যায় বলে নিষেধাজ্ঞার মধ্যেও লুকিয়ে মাছ শিকার করছেন বলে স্বীকার করছেন জেলেরা। পয়লা বৈশাখ ডালে ইলিশটা একটু ধরে মনে করেন না, দামটা একটু ভালো পাওয়া যায়। ইলিশ মাছ কম থাকে, চাহিদা বেশি থাকে। সরকার যে অনুদান দেয় এতে সংসার চলে না। তবে জাটকা সংরক্ষণে কঠোর পদক্ষেপ নেয়ার কথা জানালেন ওই এলাকার জনপ্রতিনিধি। পয়লা বৈশাখে ইলিশ মাছ ধরতে আমি দেবই না, এবং কেউ বহন করলে সেটা আমরা জনগণকে সাথে নিয়ে প্রতিহত করব। নিষেধাজ্ঞার সময় কেউ যাতে মাছ ধরতে না পারে সেজন্য ব্যবস্থা নেয়ার কথা জানালেন মৎস্য কর্মকর্তা। জেলেরা যেহেতু অনেকটা অ্যাগ্রেসিভ এবং অনেকটা এই আগ্রাসী ভূমিকা পালন করছে, আমরা এই জন্য এখন যেটা স্ট্র্যাটেজি করছি, বিশেষ করে যে সময়টা জাটকা নদীর উপরের দিকে ভেসে ওঠে সন্ধ্যার পরে এবং ভোর রাত্রে, এই সময় আমরা কম্বাইন্ড অপারেশন চালাচ্ছি। জাতীয় মাছ ইলিশ সম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচির আওতায় চাঁদপুরের 70 কিলোমিটার এলাকায় মেঘনা নদীতে মার্চ এপ্রিল 2 মাস ইলিশ সহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। ডিবিসি নিউজ ডেস্ক। আরেকটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।